আজ আমি ধ্বনি পরিবর্তনের ধারা নিয়ে আলোচনা করব। ধ্বনি কাকে বলে আমরা সকলেই জানি। ধ্বনি কেন পরিবর্তন হয় সে সম্পর্কে আমাদের কম বেশি প্রত্যেকেরই ধারণা আছে। আর এই যে ধারা, ধ্বনি পরিবর্তনের ধারা, এই ধারা শব্দটির অর্থ নানা অর্থে ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়ে থাকে। আমরা এখানে ধারাবাহিক অর্থে প্রয়োগ করব বা ব্যবহার করব। এই ধ্বনি পরিবর্তনের ধারাকে আমরা প্রধানত চারটে ভাগে ভাগ করতে পারি: ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির স্থানান্তর, ধ্বনির রূপান্তর। এখন এই আগম মানে ধ্বনির আসা, লোপ মানে ধ্বনির লুপ্ত হওয়া বা চলে যাওয়া, স্থানান্তর মানে জায়গা পরিবর্তন করা, রূপান্তর মানে একদম সম্পূর্ণ পাল্টে যাওয়া। আজ আমি এই ধ্বনির আগমের সূত্রটা নিয়ে আলোচনা করব। প্রথমত বলি ধ্বনির আগম, তার মানে আগম কথার অর্থ আসা, ধ্বনির মানে ধ্বনির আসা। অর্থাৎ আমরা বলতে পারি শব্দের মধ্যে যদি নতুন কোনো ধ্বনির আগম ঘটে বা এসে থাকে সেটাকে ধ্বনির আগম বলতে পারি। এই ধ্বনির আগম, আজ আমি আবার বলি ধ্বনির আগম নিয়ে আলোচনা করব। এই ধ্বনির আগমে টোটাল দুটি ভাগ করা যায়। প্রথমত দুটি ভাগ করা যায়: স্বরধ্বনির আগম এবং ব্যঞ্জন ধ্বনির আগম। স্বরধ্বনির আগম আর দ্বিতীয়ত ব্যঞ্জন ধ্বনির আগম। এই স্বরধ্বনির আগমকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়: আদি, মধ্য আর অন্ত। সেমভাবে ব্যঞ্জনধ্বনির আগমকে তিনটি সূত্রে ভাগ করা যায়: আদি, মধ্য আর অন্ত। এই প্রসঙ্গে আমরা বলে নিই যে ধ্বনির আগম অর্থাৎ শব্দের মধ্যে যদি নতুন কোনো ধ্বনির আগম ঘটে সেটাকে ধ্বনির আগম বলে। ধ্বনির আগম স্বরধ্বনির আগম করতে পারে, ব্যঞ্জন ধ্বনির আগম করতে পারে। তাই স্বরধ্বনির আগম আবার শব্দের তিনটি স্থানে আগম ঘটতে পারে: আদি, মধ্য এবং অন্ত। ব্যঞ্জন ধ্বনির আবার শব্দের তিনটি স্থানে আগম ঘটতে পারে: আদি, মধ্য, অন্ত। এই ধ্বনির আগমে করার জন্য এই ধ্বনির পরিবর্তনের ধারা শেখার জন্য আমাদের বর্ণ বিশ্লেষণ প্রয়োজন। তো যাই হোক, আমি এখানে একটি শব্দ লিখে নিয়ে শব্দ লিখে আমি শব্দের আদি, মধ্য, অন্ত বিভাজন করে দেখাচ্ছি যাতে আমাদের খুব সুবিধা হয়। যেমন একটি শব্দ এখানে আছে রতন। এটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি, ব্যাস, এটা হলো আদি, এটা হলো আদি, এটা হলো অন্ত, আর এর মাঝে যতগুলো আছে সবগুলোই হলো মধ্য। অর্থাৎ এই মধ্যের আগে যদি নতুন স্বরধ্বনির আগম ঘটে তাকে আদ্য স্বরাগম বলা হবে, শেষে আগম ঘটলে তাকে অন্তঃস্বরাগম বলা হবে, আর মাঝে আগম ঘটলে তাকে মধ্য স্বরাগম বলা হবে। তার মানে আদি আমরা জানলাম শব্দের আদিতে, শেষেরটা অন্ত, আর মাঝে যতগুলোই থাকুক না কেন সবগুলোই অন্ত। তাহলে ধ্বনির আগমের দুটি ভাগ করেছিলাম: স্বরধ্বনির আগম আর ব্যঞ্জন ধ্বনির আগম। স্বরধ্বনির আগমে তিনটে ভাগ করেছিলাম: আদি, মধ্য, অন্ত। তাহলে আদ্য স্বরাগম কাকে বলে আমরা প্রথমত আগে জেনে নিই। এখানে একটি লিখছি, যেমন আদ্য স্বরাগম। প্রথমত আমরা বলে নিই সংজ্ঞা কাকে বলে, আদ্যস্বরাগম কাকে বলে। সাধারণত শব্দের আদিতে শীষ ধ্বনির সঙ্গে যদি অন্য কোনো ব্যঞ্জন যুক্ত অবস্থায় থাকে তাহলে সাধারণত আকার বা ইকারের আগম ঘটে থাকে। আকার বা ইকার আগম ঘটে থাকে। তাহলে আদ্যস্বরাগম কাকে বলে? সাধারণত শব্দের আদিতে শীষ ধ্বনির সঙ্গে অন্য কোনো ব্যঞ্জন যুক্ত অবস্থায় থাকে তাকে আদ্যস্বরাগম বলে। এটা আকার বা ইকারের আগম ঘটে থাকে। আর যদি কেউ আমরা খাতায় লিখে করতে চাই তাহলে আমরা করব সংজ্ঞা কাকে বলে, এর বৈশিষ্ট্য কী, এর উদ্দেশ্য কী, বা এর নমুনা কী। তো যাই হোক, আদ্যস্বরাগমের সংজ্ঞা আমরা জানলাম। এরপর একটি উদাহরণ দিই। যেমন এখানে আছে স্কুল। স্কুল থেকে স্কুল,
এখন এটা যে আদ্য স্বরাগম ঘটেছে তার কিভাবে আমরা একটি বর্ণ বিশ্লেষণ করলে এটা পরিষ্কার হবে। যেমন যেহেতু এখানে হস চিহ্ন দেওয়া নেই, মানে হসন্ত নেই, তো আমি সেটা অবশ্য করে একটি স্বরধ্বনি স্বরবর্ণ লিখব। সেমভাবে এটা তাহলে প্রথমে বলেছি আদ্যস্বরাগম কাকে বলে? সাধারণত শব্দের আদিতে শীল ধ্বনির সঙ্গে অন্য কোনো ব্যঞ্জন যুক্ত অবস্থায় থাকলে আকার বা ইকারের আগম ঘটে, তাহলে আদ্যস্বরাগম বলে। এবার আমি একটি উদাহরণ দিয়েছি, স্কুল থেকে স্কুল। যেমন এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন, এর শুরুতে আছে শীল ধ্বনি। তো এখন আমি দেখব যা যা ছিল, এটা ছিল, ছিল, আছে, আছে, ছিল, 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 এটাও ছিল, এটাও ছিল, এটাও ছিল, এটা ছিল না, মানে এটার আগম ঘটেছে। আগমটা কোথায় ঘটেছে? শব্দের আদিতে, তাই এটাকে আমরা বলতে পারি আদ্য স্বরাগম। এমনই আরও উদাহরণ আছে, যেমন স্টেশন থেকে স্টেশন আছে, স্পর্ধা থেকে আস্পর্ধা, এরকম অনেক উদাহরণ আছে। তাহলে আদ্য স্বরাগম কাকে বলে? সাধারণত শব্দের আদিতে শীর্ষধ্বনির সঙ্গে অন্য কোনো ব্যঞ্জন যুক্ত অবস্থায় থাকলে আকার বা ইকারের আগম ঘটে, তাকে আমরা আদ্য স্বরাগম বলি। যেমন স্কুল থেকে স্কুল, স্তাবল থেকে আস্তাবল ইত্যাদি। এরপর আছে মধ্য স্বরাগম। প্রথম সংজ্ঞা জেনে নিই। মধ্য স্বরাগম মানেই হচ্ছে শব্দের মধ্যে যদি নতুন কোনো স্বরধ্বনির আগম ঘটে তাকে মধ্য স্বরাগম বলে। যেমন এখানে একটি উদাহরণ আছে, স্বপ্ন থেকে স্বপন, স্বপ্ন থেকে স্বপন। সব উদাহরণই যে আমার কমন আসতে হবে তা কিন্তু নয়। আমরা যদি একটু বর্ণ বিশ্লেষণ শিখে নিতে পারি, ধ্বনি পরিবর্তনের ধারা যে কোনো জায়গা থেকে আসুক না কেন আমরা সহজে করতে পারব। এটা কি করে মধ্য স্বরাগম হলো একটু দেখে নিই। প্রথমে বলেছি মধ্য স্বরগম কাকে বলে? শব্দের মধ্যে যদি নতুন স্বরধ্বনির আগম ঘটে তাকে মধ্য স্বরগম বলে। উদাহরণ দিয়ে আছে স্বপ্ন থেকে স্বপন। তো আমাকে বর্ণ বিশ্লেষণ করে দেখতে হবে এটা কিভাবে মধ্য স্বরগম হলো। তো এখানে আমরা এটা যা ছিল তাই ছিল, যা ছিল সেটাই, এখানে আমরা বাদ দিতেই পারি, এটা এটা কেটে দিলাম, কেটে দিলাম, প প। এই যে অটা, এর মাঝে অ ছিল না, এখানে কোথাও এই অটার অস্তিত্ব আগে স্বপনে ছিল না, তাই স্বপ্নে ছিল না, কিন্তু স্বপ্নেই নতুন করে অ এলো, কিন্তু মাঝে এলো, তাই এটা মধ্য স্বরগম। এমনই অনেক উদাহরণ আছে, যেমন রত্ন থেকে রতন, গ্রাম থেকে গ্রাম ইত্যাদি ইত্যাদি। এরপর আমরা অন্তঃস্বরাগম কাকে বলে একটু দেখে নেব। অন্তঃস্বরাগম নাম থেকেই বুঝতে পারছি এটা শব্দের শেষে, অর্থাৎ ছিল না, নতুন করে যদি শব্দের শেষে নতুন স্বরধ্বনি এসে থাকে তাহলে আমরা অন্তঃস্বরাগম বলবো। অন্তঃস্বরাগম হয়ে থাকে, যেমন একটি উদাহরণ, বেঞ্চ, বেঞ্চ থেকে আমরা বলতেই পারি বেঞ্চি। এখন বেঞ্চ থেকে বেঞ্চি যে অন্তঃস্বরাগম হলো সেটা কিভাবে জানবো? প্রথমত দেখেই বোঝা যাবে, পরিষ্কার করা যাবে, কিন্তু দরকার নেই, আমরা প্র্যাকটিস করে আমরা একটু বর্ণ বিশ্লেষণ করে নেব। যেহেতু এটা হস্যন্ত চিহ্ন দেওয়া আছে তাই শেষে আর স্বরবর্ণ বসবে না। ব্যাস, ব ছিল, ব ছিল, এক ছিল, ইয় ইয়, চ চ। এই যে এটা তো ইকার তো আমাদের শেষে ছিল না, বেঞ্চ তো হস চিহ্ন দিয়ে শেষ ছিল, কিন্তু বেঞ্চের ক্ষেত্রে নতুন একটি স্বরধ্বনির আগম ঘটলো, কোথায় আসলো? শেষে আসলো, তাই আমরা এটাকে অন্তঃস্বরাগম বলতে পারি। এরকম যেমন আছে দোষ থেকে দোস্ত, গিল থেকে গিলটি, ট্যাক্স থেকে ট্যাক্সও, এমন যত উদাহরণ পাওয়া যাবে। যদি কোনো শব্দের শেষে নতুন স্বরধ্বনির আগম ঘটে তাহলে অন্তঃস্বরাগম বলে। তাহলে ধ্বনির আগম কাকে বলে? সাধারণত শব্দের মধ্যে নতুন ধ্বনির আগম ঘটলে ধ্বনির আগম বলে।
ধ্বনির আগম দু প্রকার হতে পারে, স্বরধ্বনির আগম এবং ব্যঞ্জনধ্বনির আগম হতে পারে। স্বরধ্বনির আগম শব্দের তিনটি স্থানে হতে পারে, আদিতে, মধ্যে এবং অন্তে। আদিতে যদি হয় তাকে আদ্যস্বরগম, মাঝে যদি হয় মধ্যস্বরগম, শেষে যদি হয় তাকে অন্তঃস্বরগম। আচ্ছা, এগুলো কোথায় আগম ঘটেছে তাই সেটা জানার জন্য আমরা বর্ণ বিশ্লেষণ করলাম। এরপরে আমরা যদি বলি ব্যঞ্জন আগম, তাহলে স্বরধ্বনির আগম জানলাম। এরপর আমরা ব্যঞ্জন ধ্বনির আগম ঘটব, চেষ্টা করব ব্যঞ্জন ধ্বনি দেখার জন্য। যেমন আছে আদ্য ব্যঞ্জন আগম। এখানে আদ্য মানে প্রথম, ব্যঞ্জন মানে ব্যঞ্জন, আগম মানে আসা। অর্থাৎ শব্দের আদিতে নতুন করে যদি কোনো ব্যঞ্জনের আগম ঘটে থাকে সেটাকে আদ্য ব্যঞ্জন আগম বলে। যেমন আমরা একটি উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন আছে ওঝা। পরিবর্তে অনেক অঞ্চল বিশেষে উচ্চারণ করা হয় রোঝা। আমরা একটু বর্ণ বিশ্লেষণ করে নিই। এটা ও কার যুক্ত জয় অসন্ত যুক্ত আকার। সেমভাবে এটাকে যদি করা হয় রয় অসন্ত যুক্ত ওকার যুক্ত জয় অসন্ত যুক্ত আকার। তার মানে ওজা থেকে রোজা, এটা যে আদ্য ব্যঞ্জনাম ঘটেছে, আদ্য ব্যঞ্জনাগম ঘটেছে, এটাকে বর্ণ বিশ্লেষণ করে নিতে হবে। শেষ থেকে কাটলাম আমি এটা এটা এটা, এটাও ছিল এটাও ছিল এটাও ছিল এটা আছে এটাও ছিল এটা আছে, কিন্তু এটা ছিল না। অর্থাৎ ওজার পরিবর্তে রোজা হয়েছে, রয়ের আগম ঘটেছে শব্দের আদিতে, তাই এটাকে আমরা বলতে পারি আদ্য ব্যঞ্জনাগম। এমন অনেক উদাহরণ আছে, যেমন উপকথা থেকে রূপকথা, রুই থেকে রুই। এরপরে আদ্য ব্যঞ্জনাগম, এরপরে আমরা বলতে পারি একটি মধ্য ব্যঞ্জনাগম। সেমভাবে যদি কোনো শব্দের মাঝে নতুন কোনো ব্যঞ্জনের আগম ঘটে তাকে মধ্য ব্যঞ্জনাগম ঘটে। সাধারণত অন্তস্থ বদ হ এই চারটি ধ্বনির আগম ঘটে, এদেরকে শ্রুতিধ্বনিও বলা হয়। যেমন একটি উদাহরণস্বরূপ আমরা বলতেই পারি, যেমন বশ্রুতির আগম, বশ্রুতির, বশ্রুতি। যেমন শব্দটা হচ্ছে খা আ, খা আ। খাওয়া, এখানে বসতির আগম ঘটেছে। এখানে দেখার বিষয় পাশাপাশি দুটি স্বরধ্বনি আছে, অর্থাৎ শ্রুতিধ্বনির সঙ্গে আমরা অন্যভাবে বলতে পারি পাশাপাশি দুটি স্বরধ্বনি যদি পাশাপাশি বসে সেটা শুনতে খারাপ লাগে, সেটাকে শ্রুতিমধুর করার জন্য মাঝে ব্যঞ্জনধ্বনি আগম ঘটানো হয়, তাকে মধ্য ব্যঞ্জন আগম বলা হয়, আবার শ্রুতিধ্বনি বলা হয়। যেমন ব শ্রুতি, আমরা জানি বাংলাতে দুটো ব আছে, একটি বর্গীয় ব, একটি অন্তস্থ ব। একটি অন্তস্থ বয়ের উচ্চারণ ও আর মতো, আর বর্গীয় বয়ের উচ্চারণ বিয়ের মতো। তো এখানে বুঝতেই পারছি এটা মধ্য ব্যঞ্জন আগম ঘটেছে। এরপর একটি হচ্ছে অন্ত ব্যঞ্জনাগম। অন্ত মানে শেষে, শব্দের শেষে নতুন ব্যঞ্জনধ্বনির আগম ঘটে, সাধারণত অন্ত ব্যঞ্জনাগম ঘটে। আমরা এই ধরনের উদাহরণ সাধারণত আদরের ডাকে শুনতে পাই। যেমন উদাহরণ আছে ছোট। ছোট থেকে ডাকের ক্ষেত্রে অনেক সময় আদরের ডাকে ছোটন বলা হয়। তো আমরা যদি একটু বর্ণ বিশ্লেষণ করে নিতে পারি, আমরা দেখব কি করে এখানে অন্ত ব্যঞ্জনাগম ঘটেছে। সরি সরি, আমরা যদি এটা কেটে দিতে পারি, এটা ছিল এটা হচ্ছে আছে, এটা ছিল এটাও আছে, এটা ছিল এটাও আছে, এটা ছিল এটাও আছে, কিন্তু ন তো এখানে ছিল না। তার মানে ছোট থেকে ছোটন এসেছে, শব্দের শেষে নতুন ব্যঞ্জনধ্বনি নয়ের আগম ঘটেছে, তাই অন্তব্যঞ্জন আগম বলতে পারি। এমন আরও উদাহরণ আছে, যেমন বাবা থেকে বাবন হতে পারে, মা থেকে মামন হতে পারে, ইত্যাদি ইত্যাদি উদাহরণ। এ প্রসঙ্গে আবার বলে নিই, ধ্বনির আগম কাকে বলে। সাধারণত শব্দের মধ্যে নতুন কোনো ধ্বনির আগম ঘটলে তাকে ধ্বনির আগম বলে। ধ্বনির আগম স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি দুয়েরই হতে পারে। স্বরধ্বনির আগম শব্দের তিনটে স্থানেই হতে পারে, আদি, মধ্য, অন্ত। ব্যঞ্জনধ্বনির আগম শব্দের তিনটি স্থানে হতে পারে, আদিতে, মধ্যে এবং অন্তে। অর্থাৎ শব্দের আদিতে যদি স্বরধ্বনির আগম ঘটে তাকে আদ্য স্বরাগম বলে। আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি, সাধারণত শব্দের আদিতে শেষ ধ্বনির সঙ্গে অন্য কোনো ব্যঞ্জন যুক্ত অবস্থায় থাকলে আকার বা ইকারের আগম ঘটে, আদ্য স্বরাগম বলে। যেমন স্কুল থেকে স্কুল, স্তাবল থেকে আস্তাবল। তাহলে মধ্য স্বরাগম কাকে বলে? শব্দের মধ্যে যদি নতুন কোনো স্বরধ্বনি আগম ঘটে থাকে তাহলে মধ্য স্বরাগম বলে। যেমন শক্তি থেকে শপতি, ভক্তি থেকে রতনী, রত্ন থেকে ভক্তি থেকে ভক্তি, রত্ন থেকে রতন ইত্যাদি। অন্তঃস্বরগম কাকে বলে? সাধারণত শব্দের শেষে নতুন স্বরধ্বনির আগম ঘটলে অন্তঃস্বরগম হয়ে থাকে।
যেমন বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা সাধারণত বিদেশি শব্দের শেষে সাধারণত হসন্ত বসে, কিন্তু আমরা উচ্চারণ সময় স্বরধ্বনি উচ্চারণ করে বসি। যেমন বেঞ্চ থেকে বেঞ্চি। আরও উদাহরণ আছে, যেমন দোষ থেকে দোস্ত, গিল থেকে গিলটি ইত্যাদি। এবার ব্যঞ্জনাগম। স্বরধ্বনির মতো ব্যঞ্জন ধ্বনির আগম ঘটতে পারে শব্দের তিনটি স্থানে, আদি, মধ্য, অন্ত। আদিতে যদি ব্যঞ্জন ধ্বনি নতুন করে আগম ঘটে থাকে আত্মব্যঞ্জনাগম বলে। সাধারণত রধ্বনির হয়ে থাকে আগম ঘটে থাকে, যেমন লিখেছিলাম ওজা থেকে রোজা, উপকথা থেকে রূপকথা ইত্যাদি। মধ্য ব্যঞ্জনাগম কাকে বলে? সাধারণত শব্দের মধ্যে নতুন কোনো ব্যঞ্জন ধ্বনি আগম ঘটলে তাকে মধ্য ব্যঞ্জনাগম বলে। এটি এটি সাধারণত চারটে ধ্বনির আগম হয়ে থাকে। অন্তস্থ ব দ হ, এই চারটি, এদেরকে সুখী বলা হয়, কারণ এগুলোর প্রয়োগের ফলে শব্দটা শুনতে ভালো লাগে। যেমন এখানে উদাহরণ দিয়েছিলাম খাওয়া থেকে খাওয়া, এখানে বশ্রুতির আগম ঘটেছে, কারণ আমরা জানি ব তো দুটো আছে বাংলাতে, একটি বর্গীয় বা একটি অন্তস্থ ব, অন্তস্থ বার উচ্চারণ হওয়ার মতো। এবং অন্তন ব্যঞ্জনাগম, সাধারণত শব্দের শেষে নতুন কোনো ব্যঞ্জনের আগম ঘটলে অন্তব্যঞ্জনাগম ঘটে। আর এই শব্দটা শব্দের সাধারণত অন্তব্যঞ্জনাগমের আগম ঘটে থাকে আদরের ডাকে। যেমন লিখেছিলাম ছোট থেকে ছোটন, মামা থেকে মামন, বাবা থেকে বাবা ইত্যাদি ইত্যাদি। আরেকটি কথা আমি বলে নিই, এসএলএসটি পরীক্ষাতে ধ্বনি পরিবর্তনের ধারা থেকে একটি প্রশ্ন অবশ্য করে আসবে বা আসার সম্ভাবনা আছে। আর এই ধ্বনি পরিবর্তন সঠিকভাবে শেখার জন্য অবশ্য করে বর্ণবিশেষণ জানা প্রয়োজন। আমরা যদি বর্ণবিশেষণ না জানি, ধ্বনি পরিবর্তন ধারা করতে যাই, শুধু উদাহরণ মুখস্থ করা হবে। উদাহরণ মুখস্থ করে কখনোই ব্যাকরণের সমস্ত প্রশ্ন উত্তর সঠিকভাবে দেওয়া সম্ভব নয়।